হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর কেমিস্ট্রি ল্যাব। আজ আমি ওয়াইসিএল জুনিয়র বাংলাতে এবিটিএ টেস্ট পেপারের গ্যাসের আচরণ চ্যাপ্টার 686 পেজ মানে সেকশন বি এর 686 পেজের গ্যাসের আচরণ চ্যাপ্টারের কোশ্চেন করে দেখাবো। ঠিক আছে, তোমরা হোমওয়ার্কে দেওয়া ছিল, তোমরা নিশ্চয়ই করেছো। যাদের হয়নি বা যাদের কোশ্চেন যা লিখেছো সেটার সঙ্গে মিলিয়ে নাও, কারণ তোমরা যে গুগল মিটে আছো এটা হোমওয়ার্কের পেজে দেওয়া ছিল, তোমরা যে যার বাড়িতে করেছো, কারণ আমরা আগের দিনে কোন কোশ্চেন গুলো গ্যাসের আচরণের ছিল সেগুলো মার্ক করে দিয়েছিলাম। তো সেই অনুসারে তোমরা বাড়িতে রিভিশন করেছো এবং করেওছো এবং তোমরা চেক করেও নাও। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো গ্যাসের 686 পেজ বলছে, পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে উঠে এলে সেটির আয়তন বাড়ে কমে একই থাকে, কোনোটি নয়। 686 পেজের একের 1.5 পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে প্রেসারের সঙ্গে ভলিউমের রিলেশন ব্যস্তানুপাতিক। তাহলে যদি চাপ কমতে থাকে মানে তলদেশ থেকে উপরিতলে আসছে, মানে তলদেশে যেটা মানে জলে মানে পুকুরের বা বিভিন্ন জলাশয়ের তলদেশে যত যাবে চাপ কি হতে থাকে, বাড়তে থাকে। এবার যখন বুদবুদটা উপরের দিকে উঠে আসছে তখন চাপ হ্রাস হয়ে যাচ্ছে। এবার দেখবে তুমি জলের মধ্যে কোনো কাঁচের জারের মধ্যে যে দেখবে অ্যাকুয়ারিয়ামে কি থাকে, দেখবে ছোট ছোট মাছগুলো যখন কোনো কিছু মানে ওরা যখন বুদবুদ ক্রিয়েট করে, ঠিক আছে, দেখবে নিচেরটাই ছোট এলেও আস্তে আস্তে ধীরে ধীরে সেই হচ্ছে বুদবুদটা বড় হচ্ছে, মানে আয়তনটা তার বড় হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে বলতে পারি যে পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে উঠে এলে সেটির আয়তন বাড়বে। কারণ কি, আমরা কি জানি, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তার মানে আমার যখনই চাপ কমবে, মানে পি প্রপোর্শনাল টু 1/v বা ভি প্রপোর্শনাল টু 1/p, যদি চাপ কমে তাহলে উপরের দিকে উঠে এলে চাপ কমতে থাকবে, তাহলে আয়তনটা কি হবে, বাড়তে থাকবে। তার মানে তোমার অ্যান্সার হবে অপশন এটা, তোমার অ্যান্সার হবে অপশন এ, তোমার কারেক্ট অ্যান্সার হবে। এবার আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্কের মানটা, এইটা আদর্শ গ্যাস বলেছে, এটা অ্যাকচুয়ালি তাহলে এর আয়তন গুণাঙ্কের মান কত হবে, এখানে এটা কে দিয়েছে, ঠিক আছে, এখানে কোন অপশনটা হবে দেখো, অ্যাকচুয়ালি হচ্ছে তোমার আয়তন গুণাঙ্ক যেটা সেটা 1/t হয়। এই কোশ্চেনটাতে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্কের মান অ্যাকচুয়ালি 1/t। টি মানে এখানে ক্যাপিটাল টি বলছে, মানে এখানে কেলভিনে হবে, মানে এর ব্যস্তানুপাতিক আয়তন গুণাঙ্ক তাপমাত্রার ব্যস্তানুপাতিক। তার মানে আমার অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে যে 1/273 কেলভিন। ঠিক আছে, তার মানে আমি এটাকে লিখতে পারি 1/273 কেলভিন ইনভার্স। এখানে কিন্তু একটা অপশনও দেয়নি কোনটা, হ্যাঁ কি না? তার মানে এটা ভুল আছে কোশ্চেনটা। আদর্শ গ্যাসের হচ্ছে তোমার আয়তন গুণাঙ্ক হবে তোমার 1/t, টি মানে ক্যাপিটাল টি মানে 273 কেলভিন। তার মানে আমার অপশনটা হওয়ার কথা ছিল 1/273 কেলভিন ইনভার্স, কিন্তু এখানে দিয়েছে 273 কে দিয়েছে। টেস্ট পেপারেতে ভালো করে দেখো, কোনো একটা অপশনের সঙ্গে মানে এখানে এগুলো যেগুলো আছে না, এগুলোর মধ্যে কোন একটা অপশন হবে, কিন্তু স্পেসিফাইড কোনটা হচ্ছে বলা যাচ্ছে না। তুমি শুধু মনে রাখো যে 1/273 কেলভিন ইনভার্স, ঠিক আছে। আর আয়তন গুণাঙ্কর ফর্মুলাটা হচ্ছে এইটা 1/t আদর্শ গ্যাসের ক্ষেত্রে, তাহলেই হয়ে যাবে, ওর ব্যস্তানুপাতিকে থাকে। বোঝা গেল? এবার নেক্সট দেখো, বিভাগ ক্ষয়েতে 2.3 চার্লসের সূত্র ক্ষেত্রে ভিটি লেখচিত্র অঙ্কন করো।
হ্যাঁ, এইটা এরকম হচ্ছে, মানে ক্যাপিটাল টি বললে নাই সমান হয়ে যেত, এটা হচ্ছে তোমার এই দিক দিয়ে যেত, কিন্তু যেহেতু স্মল টি বলেছে তোমাকে এটা দেখাতে হবে। এখানটায় লিখবে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এই জায়গাটা হচ্ছে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এই জায়গাটা T ডিগ্রি সেন্টিগ্রেড, আর এইদিকে তোমার ভি, তাই তো, তাই তো। লেখচিত্রটি শুধু অঙ্কন করতে বলেছে, তাহলে অঙ্কন করে দিলে হয়ে গেল, আর কিছু লেখার দরকার নেই। এই জায়গাটা V0 লিখে দেবে, তাহলে হবে, আর কিছু করতে হবে না। এইটা অনেকবার এসেছে, কোশ্চেনটা ভালো। এবার হচ্ছে তোমার 686 পেজে 3-এর 3.2, এই অঙ্কটা করে দেখো দেখি। দেখো এখানে কি বলেছে, বিভাগ গয়ের 3.2, আমার 38 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, তার মানে পিটা হচ্ছে তোমার 38 সেন্টিমিটার অফ এইচ, ঠিক আছে। টেম্পারেচারটা বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে টিটা, এটা কেলভিনে করলে 273 অ্যাড করতে হবে, তার মানে হচ্ছে তোমার 300 কেলভিন, 300 কেলভিন হলো, তাই তো। আর এনটা ক্যালকুলেট করতে হবে, আমার আরটা বলে দিয়ে আছে, আরটা বলে দিয়েছে তোমার 0.082 লিটার এটিএম পার মোল পার কেলভিন। এই আর এর ইউনিটটা মনে রাখবে কিন্তু। এবার দেখো আমাকে এখানে ডব্লুটা বলে দিয়েছে, মানে NH3, NH3 ওয়েটটা বলেছে, মানে ভর কত বলেছে তোমার, NH3 ওজনটা বলেছে তোমার 34 গ্রাম, 34 গ্রাম NH3 ওজন, তার মানে তোমার 34 গ্রাম গেল। আর NH3 আণবিক ভর কত হবে, আণবিক ভর মানে এমটা হয়ে যাচ্ছে তোমার নাইট্রোজেনের, এখানে তাহলে NH3 নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের 1 × 3, তার মানে হচ্ছে 17, এত 17 গ্রাম। তাহলে নাম্বার অফ মোলস মানে মোল সংখ্যা N ইকুয়ালস টু, মোল সংখ্যা ইকুয়ালস টু তাহলে কত দাঁড়াচ্ছে 17 বাই, মানে গিভেন ওয়েট বাই যে ওয়েটটা দেওয়া থাকবে, তার মানে 34/17, ঠিক আছে, মানে হচ্ছে প্রদত্ত ভর বাই আণবিক ভর, আণবিক ভর, তার মানে হচ্ছে তোমার 2 মোল হয়ে যাচ্ছে মোল সংখ্যাটা। এবার আমরা ফর্মুলা হিসাবে কি জানি, আদর্শ গ্যাসের সমীকরণ এরকম লিখবে, আদর্শ গ্যাসের সমীকরণ, বা আমরা জানি বলে ডাইরেক্ট PV ইকুয়ালস টু nRT, তাহলে আমাকে ভিটা ক্যালকুলেট করতে হবে, তাহলে V ইকুয়ালস টু nRT/V। দেখো আমরা এখানে সবকটা nRT/P, আমরা সবকটা ভ্যালু জানি, 2, এখানে 0.082 লিটার এটিএম যা আছে তাই লিখবে, এখানে 300, প্রেসারটা হচ্ছে তোমার 38, তাই তো, 38 সেন্টিমিটার, 38 সেন্টিমিটার, এটা লিটার এটিএম কেলভিন, তাহলে 2 দিয়ে কাটলে এটা 19 হয়ে যাচ্ছে, কিন্তু এটা পয়েন্টটাকে তুললে এখানে 1000 হয়ে যাচ্ছে, তার মানে তোমার এখানে জিরো গুলো কেটে দিলে এটা 2 দিয়ে কাটলে 5 থাকছে, এটা 2 দিয়ে কাটলে তোমার 41 হচ্ছে। আমরা দেখো আমরা এখানে কি করেছি 38 সেন্টিমিটার, আর ইউনিটটা কি নিচ্ছি এটিএম এ, তার মানে এইটাকে 76 দিয়ে ডিভাইড করতে হবে, 38 কে 76 দিয়ে ডিভাইড করে এটিএম এ নিয়ে যেতে হবে, বুঝতে পারলে। প্রেসারটা আমরা সেন্টিমিটারে বসিয়ে দিচ্ছি, প্রেসারটাকে এখানে
76 দিয়ে ডিভাইড করতে হবে, দাঁড়াও, তবে সেটা এটিএম এ যাবে। তার মানে আমরা যে ইউনিটটা লিখছি এখানে তোমার 2 মোল হলো 0.082, এখানে লিটার এটিএম, মানে যে ইউনিটটা আছে আর এর সেটা এটিএম এ আছে, তো আমরা সেন্টিমিটারে বসাচ্ছিলাম ওই জন্য মিলছিল না। এখানে 300, এখানে তোমার 38/76 হবে, তার মানে 76টা উপরে যাবে বা এটাকে কেটে দিতে পারো, তার মানে 2 ইন্টু 0.082 ইন্টু 376, ওইটা প্রয়োজন হবে না, নিচে 38 হলে তাহলে তোমার এইটা দিয়ে কেটে দিলে এটা 2 হচ্ছে, এটা 38 কেটে দিলে 76 দিয়ে 38 কে কাটবে, হ্যাঁ কি না? তাহলে 4 হচ্ছে 4 ইন্টু 12 3, তাহলে হচ্ছে তোমার 12, মানে 1200 ইন্টু 0.082, এইটাকে মাল্টিপ্লাই করলে কত হয় দেখো, 1200 ইন্টু 0.082, তার মানে 98.4 লিটার হবে, 98.4 লিটার। হ্যাঁ, এটা মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটা। কি বলেছে? এসটিপিতে কোনো গ্যাসের আয়তন, তার মানে আমরা প্রাথমিক আয়তনটা জানলাম যে প্রাথমিক আয়তন হচ্ছে তোমার V1 ইকুয়ালস টু 200 সেন্টিমিটার কিউব। তাহলে প্রাথমিক চাপটা কত হবে? 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, তার মানে P1 হয়ে যাচ্ছে তোমার, যেহেতু এসটিপিতে বলেছে তাহলে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। দেখো উষ্ণতাটা এখানে স্থিরই থাকছে। দেখো এসটিপিতে কোনো গ্যাসের আয়তন বলেছে, তার মানে প্রাথমিক আয়তন কি লিখবে? এসটিপিতে প্রাথমিক আয়তন এখানে যেটা বলে দিয়েছে, প্রাথমিক আয়তন হচ্ছে তোমার V1 ইকুয়ালস টু 200 সেন্টিমিটার কিউব। ওকে, প্রাথমিক চাপ কত হবে? 76 সেন্টিমিটার বলতে পারো, বা 1 এটিএম লিখতে পারো। 1 এটিএম যদি এটিএম এ করি তাহলে 1 এটিএম চাপ হয়ে যাচ্ছে, তার মানে P1 টা হয়ে যাচ্ছে এইটা। এবার কি হলো? P1 চাপটা P1 1 এটিএম হলো, তাহলে উষ্ণতা কত হবে? যেহেতু এসটিপি তে T1 ইকুয়ালস টু 0 ডিগ্রি সেন্টিগ্রেডই হবে, কারণ এসটিপি তে তোমার সেন্টিগ্রেডটা এটা লেখা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর অন্তিম চাপ কত হবে? অন্তিম আয়তন এখানে কত বলেছে? অন্তিম আয়তন V2 ইকুয়ালস টু 300 সেন্টিমিটার কিউব। তার মানে অন্তিম চাপ V1 ইকুয়ালস টু হবে তোমার, ওটাই ক্যালকুলেট করতে হবে। আর অন্তিম উষ্ণতা হচ্ছে তোমার T2 ইকুয়ালস টু বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে উষ্ণতা স্থির থাকছে। তাহলে উষ্ণতা যদি স্থির থাকে তাহলে কোন সূত্র যাবে? তোমার প্রেসার ভলিউম, মানে P1 V1। উষ্ণতা স্থির থাকলে, উষ্ণতা স্থির আছে তো, উষ্ণতা তোমার স্থির থাকলে, বা কেউ যদি উষ্ণতা স্থির লিখলো না, ঠিক আছে, উষ্ণতা যদি স্থির থাকে বা উষ্ণতা স্থির লেখো, স্থির উষ্ণতায়, তার মানে আমরা লিখবো P1 V1 ইকুয়ালস টু P2 V2। তার মানে আমাকে দিকে এখানে P2 ইকুয়ালস টু ক্যালকুলেট করতে হবে, তাহলে P1 V1 বাই V2। P1 হয়ে যাচ্ছে তোমার এখানে এটা P2, সরি, P1 টা হয়ে যাচ্ছে 1 এটিএম, V1 200 আর V2 হচ্ছে 300, তার মানে এটা কেটে গেল, তার মানে 2/3 এটিএম, এত অ্যান্সার হয় 3/2 এটিএম। এবার এটাকে পয়েন্টে নিয়ে যেতে পারো, না নিয়ে যেতে পারো, কোনো প্রবলেম নেই। বুঝা গেল? 2/3। এবার দেখো পরের অঙ্কটাতে যাও, পরের আর কোনো কোশ্চেন আছে কিনা দেখো। হ্যাঁ, বিভাগ গয়েতে 686 বলছে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো, বিভি ইকুয়ালস টু এনআরটি। এই সমীকরণটি তোমাকে প্রতিষ্ঠা করতে বলছে। কিভাবে করবে? আমরা কি জানি, এটা অনেকবার করেছি। দেখো 4.1 এ আমরা বয়েল সূত্র অনুসারে কি জানি, এরকম ভাবে লিখবো,
বয়েল সূত্র অনুসারে পি প্রপোর্শনাল টু 1/v, ঠিক আছে, বা ভি প্রপোর্শনাল টু লেখো, সব থেকে ভালো হবে। ভি প্রপোর্শনাল টু 1/p, যেখানে টি এন্ড এন কনস্ট্যান্ট, ধ্রুবক, বা ভর ও উষ্ণতা ধ্রুবক। চার্লসের সূত্র অনুসারে ভি প্রপোর্শনাল টু টি, যেখানে প্রেসার এন্ড এনটা কনস্ট্যান্ট, ঠিক আছে, মানে ভরটা ধ্রুবক। আর অ্যাভোগাড্রো সূত্র অনুসারে ভি প্রপোর্শনাল টু এন, ঠিক আছে, যেখানে প্রেসার আর ভলিউমটা কনস্ট্যান্ট, ধ্রুবক। কেউ এরকম ভাবে লিখে দিলেও হবে। তার মানে তিনটাকে কম্বাইন করলে ভি প্রপোর্শনাল টু টি এন বাই পি, তার মানে দাঁড়াচ্ছে ভি ইকুয়ালস টু আর টি এন বাই পি। তার মানে একবার এখানে লিখছি পিভি ইকুয়ালস টু এন আর টি। তাহলে এটাই প্রুফ হয়ে গেল আদর্শ গ্যাসের। এবার বলছে আদর্শ গ্যাস কাকে বলে? আদর্শ গ্যাস আদর্শ আচরণ থেকে বাস্তব আচরণ বিচ্যুতির কারণ লেখো, ঠিক আছে। দাঁড়াও, আদর্শ গ্যাস কাকে বলে বলতে পারবে? হ্যাঁ কি না? না লিখে দিতে হবে? দেখো আমি বলে দিচ্ছি, আদর্শ গ্যাস কাকে বলে। তুমি লিখবে যে গ্যাস পিভি ইকুয়ালস টু এনআরটি বা চার্লস ল বা বয়েল সূত্র মেনে চলে। তুমি লিখবে যে সমস্ত গ্যাস, ঠিক আছে, সব অবস্থাতেই, মানে যে কোনো উষ্ণতা, টেম্পারেচার বা সব অবস্থাতেই বয়েলের সূত্র বা চার্লসের সূত্র মেনে চলে বা আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে। সব অবস্থাতেই বয়েলের সূত্র, চার্লসের সূত্র বা আদর্শ গ্যাসের সমীকরণ মানে পিভি ইকুয়ালস টু এনআরটি, মেনে চলে তাকে, সেই গ্যাসকে আদর্শ গ্যাস বলে। সেই গ্যাসকে আদর্শ গ্যাস বলে। বুঝতে পারলে? এবার এখানে যেটা বলছে আদর্শ আচরণ থেকে বাস্তব আচরণের বিচ্যুতি লেখো। তুমি এই কোশ্চেনটার অ্যান্সার কি লিখবে? দেখো, এটা তোমাদের বইয়েতে অনেকটা রয়েছে যে আদর্শ গ্যাসের গতিতত্ত্বীয় অঙ্গীকার হিসাবে কি কি বলবে, ওটাই বলতে হবে। যে আদর্শ গ্যাসের অণুগুলো বিন্দুভর সদৃশ্য থাকে, মানে সমান থাকে, অর্থাৎ অণুগুলো দ্বারা অধিকৃত আয়তন গ্যাসের আধারের আয়তনের তুলনায় নগণ্য। কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলো যতই ক্ষুদ্র না কেন এদের আয়তন উপেক্ষা করা যায় না। তার মানে তুমি এখানে কি লিখবে? আদর্শ গ্যাসের অণুগুলোর ফার্স্টে লিখে দিচ্ছে এখানে, দেখো, আদর্শ গ্যাসের অণুর মানে আদর্শ গ্যাসের অণুগুলির বিন্দুভর কি হবে? নগণ্য, ঠিক আছে, বা সদৃশ্য লিখতে পারো, সদৃশ্য লিখছো, অর্থাৎ কি হবে? অণুগুলো দ্বারা অধিকৃত আয়তন গ্যাসের আধারের তুলনায় নগণ্য, অর্থাৎ
অর্থাৎ অণুগুলি দ্বারা গ্যাসের অধিকৃত আয়তন, মানে গ্যাসের আয়তনটা, অধিকৃত আয়তন গ্যাস আধারের, মানে যে পাত্রে রাখা হচ্ছে আধারের তুলনায় কি হয়ে যাচ্ছে, নগণ্য। গ্যাসের আধারের আয়তনের তুলনায় নগণ্য, আয়তনের তুলনায় নগণ্য। ঠিক আছে, নগণ্য হলো, ঠিক আছে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হবে, অণু যতই ক্ষুদ্র হোক না কেন তার আয়তন কি থাকবে, উপেক্ষা করা যাবে না, বুঝতে পারলে। কিন্তু বাস্তব গ্যাসে, ঠিক আছে, বাস্তব গ্যাসের অণুগুলো যতই ক্ষুদ্র হোক না কেন, বাস্তব গ্যাসের অণুগুলো যতই ক্ষুদ্র হোক না কেন, তার আয়তনকে তুমি নগণ্য করতে পারবে না, ঠিক আছে। ক্ষুদ্র হোক না কেন আয়তন, গ্যাসের আয়তন কে তুমি ইগনোর করতে পারবে না, ঠিক আছে। হোক না কেন এদের আয়তনকে কি করতে পারবে না, উপেক্ষা করতে পারবে না, ওকে, করতে পারবে না। হলো 2 নম্বর পয়েন্ট। কি লিখবে, আর একটা পয়েন্ট লিখতে হবে, আদর্শ গ্যাসের অণুগুলোর নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ হয় না। আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ হয় না, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে ক্ষীণ আন্তরাণবিক বলের অস্তিত্ব লক্ষ্য করা যায়। তাহলে কি লিখবে, আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ লক্ষ্য করা যায় না, ঠিক আছে। বিকর্ষণ হয় না, লিখে দাও, বিকর্ষণ হয় না, ওকে, এটা মধ্যে না। কিন্তু বাস্তব গ্যাসে অণুগুলির মধ্যে ক্ষীণ আকর্ষণ বল লক্ষ্য করা যায়, বুঝতে পারলে। তো এই দুটো পয়েন্ট লিখে দিও প্রধানত। এই দুটো কারণে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাস বিচ্যুতি ঘটে, বুঝতে পারলে। কি লিখবে তুমি, যে ওদের ভরটা লিখবে। আদর্শ গ্যাসের অণুগুলোর বিন্দু ভর কি সদৃশ্য, তার মানে যে পাত্রে রাখা হচ্ছে সেই পাত্রের আয়তনে নেওয়া হচ্ছে, মানে এতটাই নগণ্য। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর আয়তন তুমি ইগনোর করতে পারবে না। আর আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল লক্ষ্য করা যায় না, এবং বাস্তব গ্যাসের ক্ষেত্রে ক্ষীণ আকর্ষণ বল লক্ষ্য করা যায়। তার মানে এটুই আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের সঙ্গে বিচ্যুতি ঘটছে, ঠিক আছে। আর এইটাও জানো, উচ্চ চাপ নিম্ন চাপে কি হয়ে যায় না, এটাও জানো যে অতি নিম্নচাপ আর উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন বিহেভ করে,
ঠিক আছে।